সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ও সম্ভাব্য মন্ত্রিপরিষদ। 12 ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 2001 সালের নির্বাচনে এই দলটি 193টি আসন অর্জন করেছিল। এর ঠিক 25 বছরের মাথায় এই দলটি 299টি সংসদীয় আসনের মধ্যে 211টি আসন অর্জন করেছে। অর্থাৎ যে 300 সংসদীয় আসন রয়েছে তার 2/3 ভোট পড়েছে বিএনপির ঝুলিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও চাইছে অতি দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে। আশা করা যায় 2-1 দিনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে। এই মন্ত্রিপরিষদের প্রধান যিনি হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনিই আসলে মন্ত্রিপরিষদের সদস্যদের নির্বাচিত করবেন। অর্থাৎ দলের গঠনতন্ত্র অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্য নিয়োগের বিষয়টি এককভাবে তিনি দেখভাল করবেন। যদিও 2-1 দিনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে, এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে। কারা ঠাঁই পাচ্ছে নতুন মন্ত্রিসভায়, এই বিষয়ে নানা রকম আলোচনা আমরা দেখতে পাচ্ছি। আমরাও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজকের আলোচনায় সম্ভাব্য মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আসি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে। তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী আসতে পারেন, তবে নিশ্চিত যে প্রতিরক্ষা মন্ত্রণালয়টি তারেক রহমানের হাতে থাকছে। এরপরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়ক পরিবহন কিংবা স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার নাম আলোচনায় এসেছেন। যদিও দলীয় কর্মকাণ্ডে ব্যাপক পরিসরে নিয়োজিত থাকার কারণে রুহুল কবির রিজভী এবার নির্বাচন করেননি, তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বিষয়টি ভাবনায় রেখেছেন। বলা হচ্ছে যে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির আরেকজন নেতা সালাউদ্দিন আহমেদ, অন্তর্বর্তী সরকারের সময়ে সালাউদ্দিন আহমেদ বিএনপির হয়ে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির দলীয় মতামত সংস্কার কমিশনের কাছে দিয়েছেন। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা আলাপ হয়েছিল, সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সবসময় দলের বক্তব্যকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। ধারণা করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় পেতে পারেন, অথবা তাকে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হতে পারে। এরপরে আছেন বিএনপির স্থায়ী কমিটির আরেকজন নেতা ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান খালেদা জিয়ার সময়েও দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একজন। এবারও তিনি কোনো মন্ত্রণালয় পেতে পারেন, অথবা জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিয়োগ দেওয়ার জন্যও তার বিষয়টি আলোচনায় এসেছে। আরেকজন আছেন খন্দকার মোশাররফ হোসেন। তাকে মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, এটা নিশ্চিত। তিনি হয়তো বিজ্ঞান ও প্রযুক্তি কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় পেতে পারেন। বিএনপির অন্যতম একজন নেতা আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনায় রয়েছেন তিনিও। তাকে বাণিজ্য অথবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আরেকজন আছেন ডক্টর রেজা কিবরিয়া। তিনি এস.এম. কিবরিয়ার ছেলে। বিএনপি জোটের হয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই রেজা কিবরিয়াকেও দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি এর আগে দেশের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গেও কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার। ধারণা করা হচ্ছে তাকে পররাষ্ট্র কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি আছেন। আলোচনায় রয়েছেন তিনিও। তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী করা হতে পারে। আলোচনায় রয়েছেন তিনি প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। আরেকজন আছেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল চৌধুরী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই দুইজনই নির্বাচিত হয়েছেন। এই দুজনের মধ্যেই যে কোনো একজনকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ব্যারিস্টার কায়সার কামাল কিংবা মোহাম্মদ আসাদুজ্জামান, এরা এই দুইজনের মধ্যেই এগিয়ে থাকতে পারেন। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তাকেও মন্ত্রী পরিষদে রাখা হতে পারে এবং আলোচনায় উঠেছে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পেতে পারেন, কিংবা সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করতে পারেন। এদিকে বিএনপির অন্যতম একজন নেতা আমানুল্লাহ আমান, তিনিও এর আগে মন্ত্রী পরিষদে ছিলেন, দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকার পার্শ্ববর্তী এলাকা আসন কেরানীগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন। তাকেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যে এবারের মন্ত্রী পরিষদ প্রবীণ এবং নবীন এই সমন্বয়ে গঠিত হবে। একদিকে প্রবীণদের রয়েছে প্রশাসনিক কাজে বিপুল অভিজ্ঞতা, আর তরুণদের মধ্যে রয়েছে ব্যাপক অঙ্গীকার ও বিপুল অভিজ্ঞতার সমন্বয়ে বিএনপি এবার মন্ত্রী পরিষদ গঠন করবেন। বিএনপি জোটের বাইরে নাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর, রয়েছেন গণসংহতি আন্দোলনের অন্যতম নেতা জুনায়েদ সাকি, আলোচনায় রয়েছেন আন্দালেব রহমান পার্থ, আলোচনায় রয়েছেন নবীনদের মধ্যে ঢাকা ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। এরাও আলোচনায় আসতে পারেন এবং এরাও বিভিন্ন মন্ত্রণালয় পেতে পারেন, এরকম আলোচনাও রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হবেন, সেরকম আলোচনাও আমরা
শুনতে পাচ্ছি। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, তিনি এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন এবং তিনি এবার কোনো নির্বাচনে অংশ নেননি। নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নির্বাচনে অংশ নেওয়া হয়ে ওঠেনি। এই অবস্থায় তাকেও মন্ত্রিপরিষদে রাখা হবে, এরকম আলোচনা আছে। আরেকজন আছেন সেলিমা রহমান, যিনি বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে একমাত্র নারী নেতা, তাকেও কোনো একটা দায়িত্ব দেওয়া হতে পারে, এরকম গুঞ্জন রয়েছে। আরেকজন গুঞ্জন রয়েছে টেকনোক্র্যাট কোঠায় আসতে পারেন আমিনুল ইসলাম। তিনি নির্বাচনে পরাজয় বরণ করেছেন, তবে তাকে ক্রীড়া কিংবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হতে পারে। এছাড়া আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা, তাদের ব্যাপারেও বিএনপি ইতিবাচকভাবে চিন্তা ভাবনা করছেন। বিশেষ করে ডক্টর আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং এদের ডক্টর সালাউদ্দিন আহমেদ, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিএনপির মনোভাব হচ্ছে এই 4 জন উপদেষ্টা, তারা তাদের অভিজ্ঞতা মিলিয়ে বেশ ভালোভাবেই অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, তো এরা মন্ত্রী হতে পারেন। এই বিষয়টি সবকিছুই আসলে চূড়ান্ত কোনো কিছু নয়, এগুলো আলোচনা। তো এই মন্ত্রী পরিষদের নতুন সদস্যর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলা যায় তারই সিদ্ধান্তটাই আসলে সর্বশেষ ও চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এই মন্ত্রী পরিষদ নিয়ে আলোচনা করতে পারি, কার্যকারণ অনুসরণ করে আমরা সম্ভাব্য নামগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি পরবর্তী মন্ত্রিসভা সুন্দর একটি মন্ত্রিসভা হবে। নবীন ও প্রবীণের সংমিশ্রণে এই মন্ত্রিসভা সুন্দরভাবে কাজ করুক, সেই প্রত্যাশা আমাদের রইল। সবাই ভালো থাকুন।